নাও অ্যাকর্ডিং টু দি ডিউরেশন, যে কত সময় ধরে হেমোরেজটা ব্লিডিংটা হচ্ছে, এইটা দিয়ে আমরা বলতে চাচ্ছি কি যে হেমোরেজ ইজ অ্যাকিউট হেমোরেজ অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ ক্রনিক হেমোরেজ। অ্যাজ দি নেম অ্যাকিউট হেমোরেজ, যে ইনস্ট্যান্টলি যেটা ঘটছে, অ্যান্ড অ্যাজ দি নেম ইন্ডিকেটেড ক্রনিক মিনস হুইচ ইজ রানিং ফর মোর টাইমস। ওকে, অ্যাকিউট অ্যান্ড ক্রনিকের যে ডিফারেন্সটা হেমোরেজের ক্ষেত্রে সেইটাই যদি তুমি এক্সিস্ট করে, তাহলে ইউ উইল সে ইট ইজ অ্যান অ্যাকিউট, দ্যাট ইজ ইটস ইনস্ট্যান্টলি ইট ইজ গোয়িং অন, অ্যান্ড যেটাকে ক্রনিক, যেটা লং টাইম ধরে চলতে আসে, এটাকে আমরা বলবো ক্রনিক হেমোরেজ। সেখানে দেখো অ্যাকিউট হেমোরেজটা কি, একটা এক্সাম্পল যদি জানতে চাই, সে ধরো এ পেশেন্ট হ্যাভ গট এ ইসোফেজিয়াল ভ্যারিক্স। হ্যাভ ইউ হার্ড দি নেম অফ ইসোফেজিয়াল ভ্যারিক্স? Suddenly it spontaneously it bursts, and what will happen? Profuse bleeding, hematemesis and melena হবে, তাহলে it is an acute hemorrhage. Okay, তারপরে দেখো যে ক্রনিক হেমোরেজটা কি হচ্ছে, যে কোথাও একটা জায়গায় উন্ড আছে, নন হিলিং আলসার আছে একটা, একটু একটু পরপর একটু পরপর অল্প 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 স্মল হেমোরেজ সেখান দিয়ে হচ্ছে, এটিতে আমরা বলবো তাকে ক্রনিক হেমোরেজ। এটা লং টাইম ধরে আছে অ্যান্ড অ্যামাউন্ট ইজ ভেরি নেগলিজেবল অ্যামাউন্টে হেমোরেজ, এটা কিন্তু মানে খুব সাফিসিয়েন্ট হেমোরেজ হয় না, তাহলে তো মানুষ রক্তশূন্য হয়ে মারা যেত। তাহলে এটাকে হলো আমাদের ক্রনিক হেমোরেজ। তাহলে অ্যাকর্ডিং টু ডিউরেশন আমরা বলবো যে হেমোরেজ মে বি অ্যাকিউট অর হেমোরেজ মে বি ক্রনিক। দেখো অ্যাকর্ডিং টু দি নেচার অথবা টাইপ, এটাকে আমরা বলবো কি এক্সটার্নাল হেমোরেজ অর রিভিলড অ্যান্ড কনসিলড হেমোরেজ, দুটা টার্ম। তাহলে অ্যাকর্ডিং টু দি নেচার একটা হলো এক্সটার্নাল হেমোরেজ, আরেকটা হলো কনসিলড হেমোরেজ। ঠিক আছে, এক্সটার্নাল হেমোরেজ অর রিভিলড হেমোরেজ, আরেকটা হচ্ছে ইন্টারনাল হেমোরেজ অর কনসিলড হেমোরেজ। এক্সটার্নাল হেমোরেজটা কি, যে হেমোরেজটা আমরা বাইরে দিয়ে দেখতে পাচ্ছি। External means which is visible from the outside. Whatever the source, whatever the nature, যে ব্লাডটাকে which we are seeing from the outside, it is হচ্ছে external hemorrhage. যেমন ধরো সফট টিস্যু ইঞ্জুরি হয়েছে, কাটা মানে অপারেশন করা হচ্ছে, ব্লিডিং ফ্রম দি লিম্ফ ভেসেলস অর উন্ডস অর এপিস্ট্যাক্সিস হলে নাকের থেকে ব্লাড আসে, এগুলো হচ্ছে এক্সটার্নাল, যে ব্লিডিংটা ইউ আর সিইং, দ্যাট ইজ এক্সটার্নাল। And now what is internal or concealed? Concealed মানে কি? What do we mean by concealed? It is a লুকায়, তো প্রায় হিডেন থাকে। তো হিডেন হেমোরেজের ব্যাপারটা কি তোমরা কি অনুমান করতে পারছো? যে হেমোরেজ ইজ দেয়ার বাট উই আর নট সিইং ইট। হেমোরেজ ইজ দেয়ার বাট উই আর নট সিইং, ইট ইজ হচ্ছে তোমার কনসিলড হেমোরেজ অর ইন্টারনাল হেমোরেজ। সে দেখো one lady have got a tubal pregnancy and it become ruptured. That is ruptured ectopic pregnancy. Hopefully you have heard the name. There should be huge hemorrhage in the abdominal cavity, peritoneal cavity, which is not visible from the outside. Then we should call it is a concealed hemorrhage. Okay, hemorrhage টা লুকায়িত আছে, it is hidden but hemorrhage is there. Say আমি তোমাকে এখন একটা অ্যাক্সিডেন্ট বা ট্রমা পেলাম অ্যাবডোমেনে, দেয়ার মে বি ল্যাচারেশন আর রাপচার অফ দি লিভার, স্প্লিন অর কিডনি, অ্যান্ড হিউজ ব্লিডিং অকার্স অ্যান্ড দে আর কালেক্টেড ইন দি পেরিটোনিয়াল ক্যাভিটি। হেমোরেজ দেয়ার বাট উই আর নট সিইং, ইট ইজ অলসো কনসিলড হেমোরেজ। ঠিক আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে কনসিলড হেমোরেজ, দ্যাট ইজ ইন্টারনাল হেমোরেজ, মে বিকাম এক্সটার্নাল। তাহলে কনসিলড হেমোরেজ কখনো আবার বা ইন্টারনাল হেমোরেজ কখনো এক্সটার্নাল হেমোরেজ হতে পারে। কন্ডিশন দু একটা বলতে পারো? সে পেপটিক আলসার ডিজিজ আছে কারোর, পেপটিক আলসার ডিজিজ থেকে ব্লিডিং হয়েছে, ব্লাডটা স্টমাকে জমা হয়েছে, তো যখন ব্লিডিংটা হলো তখন এটাকে আমরা বলছি স্টমাকে জমা আছে, আমরা দেখতে পাচ্ছি না, উই আর কলিং ইট ইজ এ ইন্টারনাল হেমোরেজ। বাট হোয়েন দি পেশেন্ট ভমিটস, the blood expels out, then we are calling it is a external hemorrhage. তাহলে concealed hemorrhage sometimes may become external hemorrhage. Okay, তাহলে যদি concealed hemorrhage কখনো external হয়, তার এক্সাম্পল হলো hematemesis and melena. What do you mean by hematemesis?
বলো বলো, বাংলায় বলো। ব্লাড ভমিটিং। When blood comes out with vomiting material, এটাকে আমরা বলি হেমাটোমেসিস। And when altered blood comes through the stool, melena. Body never accumulates blood in her GI system. মনে রেখো, when there is any bleeding in this GI system, obviously body will expel it from the GI system by means of two ways. One is vomiting, that we call hematemesis, and another way it passes through the stool. We called it melena. Why we are calling here melena? Why we are not calling the hematemesis by blood? Have any idea? This blood, which should have to pass through the stool, they passes through the whole process of digestive system. All the digestive systemটা সে পাস করে চলে আসতেছে। That is why ও altered হয়ে যায়। This blood become altered, and when it reaches the anus to pass, it become black in color, altered হয়ে যায় due to the digestive process. That is why we called it melena. Now, type of intervention. Type of intervention মানে কি কারণে, what are the reason of hemorrhage? According to that, we classified into surgical hemorrhage and non-surgical hemorrhage. Surgical hemorrhage and non-surgical hemorrhage. What is surgical hemorrhage? That is during the act of surgery যে hemorrhage যেটা হয় এটাকে আমরা বলি surgical hemorrhage. And non-surgical hemorrhage ভিতরে সে ধরো generalized ooze from all raw surfaces due to coagulopathy, and it cannot be stopped by surgical means and require correction of coagulation abnormalities. একটা পেশেন্টের কোথাও একটা traumatic wound আছে, but this patient meanwhile develops coagulopathy. Have you heard the name coagulopathy? Why? You should to read in physiology. Coagulation factor গুলো জানো? Do you know the coagulation factors? And coagulation factors are responsible for blood clot. Okay? If there is some abnormality in these coagulation factors or coagulation process, there will be delay or no coagulation. And in that situation, continuously blood will oozing from the wound. Okay? তাহলে এই কোয়াগুলোপ্যাথি যদি হয়ে থাকে এটাকে আমরা বলি নন সার্জিক্যাল হেমোরেজ। যেহেতু the hemorrhage is there, but it is due to deficiency of the coagulation factors or defect in the coagulation process. So there is no blood clotting and rather blood is oozing out. Such type of hemorrhage টাকে oozing blood আসে যে গড়ায় 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 পড়ছে। তাহলে এটাকে আমরা বলছি নন সার্জিক্যাল হেমোরেজ। তাহলে আমরা পাঁচটা ডাইমেনশনে হেমোরেজকে ক্লাসিফাই করি। কি ওর চোখ বড় বড় হয়ে গেছে এটা দেখে। এগুলো নিত্য ফেস করতে হবে যখন ডাক্তার হচ্ছে তখন এই ধরনের ইনজুরি। এখানে দেখো একটা মাস ক্যাজুয়ালিটির পিকচার দেওয়া হয়েছে। মাস ক্যাজুয়ালিটি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একজনের একটা পা রাস্তায় পড়ে আছে, বিভিন্ন সাইজের ইনজুরি আমরা মিন করছি যেগুলো থেকে হিউজ রকম ব্লিডিং হতে পারে। যখন মাস ক্যাজুয়ালিটি হয় তখন কিন্তু আগে যেটা আমরা বলেছি যেটা এই ব্লিডিং যেটা হচ্ছে এটাকে আর্টারিয়াল, ভেনাস, ক্যাপিলারি কিছুই বোঝার কোনো উপায় নেই। কারণ যখন ক্যাজুয়ালিটি হয়েছে আর্টারি ইজ ইনজিউর্ড, ভেন ইজ ইনজিউর্ড, ক্যাপিলারি ইজ অলসো ইনজিউর্ড। সো অল সোর্স শুড মানে গিভ দি ব্লাড টু কাম আউট। তো নাও হেমোরেজ তো হচ্ছে, বাট হোয়াট ইজ দ্য প্রবলেম ফর অকারিং হেমোরেজ? হেমোরেজ হয়েছে তাতে কি হয়েছে, 2 গ্লাস পানি খেয়ে নিলাম, হেমোরেজের শর্টেজটা কমে গেল। ইজ ইট সো? নো। এখন হোয়াট ইজ দ্য ফাংশন অফ দি ব্লাড? ক্যান ইউ টেল মি ফ্রম ইউর ফিজিওলজি নলেজ? বলো তো। ইয়েস, কথা বলতে পারছো না? ওকে, তুমি বলো। সিট ডাউন। রেসপিরেটরি ফাংশন আছে কিছু, আর ব্লাড টু ব্লাড কোয়াগুলেশন হেল্প করে। আমি এটা জানতে চাইনি। হোয়াট আর দ্য বেসিক ফাংশন অফ ব্লাড?
Yes, প্রথম কথা হচ্ছে অক্সিজেন সাপ্লাই। The vital thing that blood performs is that the blood contains hemoglobin, and hemoglobin is solely responsible for carrying up oxygen, and oxygen is solely responsible for tissue function, tissue activity, cellular function. Without the oxygen, cellular function is not occurring. It is, you have read in physiology. Is it clear? তাহলে when there is less blood, there will be less chance of oxygen to supply in the whole body to the tissues. As a result, sit down. As a result, tissues will suffer from deficiency of oxygen. And what will happen there? হাইপোক্সিয়া সৃষ্টি হবে। বাট হাইপোক্সিয়া তো ফিজিওলজিতে পড়ে এসেছো, এখন তোমাদেরকে জানতে হবে হাইপোক্সিয়া হলে হোয়াট প্রবলেমস অ্যারাইজেস, ক্যান ইউ টেল? বলো, এটুকু কি পড়েছো কেউ? ড্রাজিনেস, ল্যাসিটিউড, না সেটা ওয়েট। প্রথম কথা হচ্ছে হোয়েন দেয়ার ইজ লেস অক্সিজেন, সেলুলার মেটাবলিজম যেটা আছে দ্যাট উইল বি হাম্পার্ড। ইজ ইট ক্লিয়ার? সেলুলার মেটাবলিজম উইল বি হাম্পার্ড, এবং সেলুলার মেটাবলিজম হয়ে যে অক্সিজেন যখন সেলে এন্ট্রি নিচ্ছে তখন সেলের ভিতরে মেটাবলিজম হচ্ছে হয়ে যে সমস্ত প্রোডাক্টগুলো বাইরে আসার কথা সেটা দিয়ে তো আমাদের বডি ফাংশনটা মেনটেন হয়। বাট হোয়েন দেয়ার ইজ লেস অক্সিজেন বা ল্যাক অফ অক্সিজেন, সেখানে কি হবে যে অ্যানারোবিক যে মানে এনভায়রনমেন্ট সেখানে ছিল দ্যাট উইল টার্ন ইনটু এইরোবিক এনভায়রনমেন্ট। অক্সিজেন লেস হয়ে তোমার অ্যানারোবিক মেটাবলিজম শুরু হয়ে যাবে, এবং অ্যানারোবিক মেটাবলিজমের এন্ড প্রোডাক্টটা কি? ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড তখন প্রোডাকশান বেশি হবে, এবং এইটা আলটিমেটলি যখন সার্কুলেশনে আসবে তখন ল্যাকটিক অ্যাসিডোসিস হবে, এবং আলটিমেটলি আরেকটু বেশি যখন হবে তখন কিন্তু সেলগুলো ডেথ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা এবং এই যখন বেশি যখন সেলুলার ডেথ হবে বা ল্যাকটিক অ্যাসিডোসিস হবে, পেশেন্ট উইল ডেভেলপ শক, and we call it hemorrhagic shock. The shock that develops as a result of hemorrhage, that is called hemorrhagic shock. এবং the fundamental cause is that there is lack of oxygen. মানে less quantity blood carries less oxygen, and this with the help of less oxygen body cannot maintain its cellular response up to the limit. As a result, there will be lactic acidosis, okay, and ultimately there develops shock, which is called hemorrhagic shock. Next class I will read the hemorrhagic shock, okay? তোমরা একটু বইতে দেখে আসার চেষ্টা করবা।